যেখানে একবারে শান্তির জন্য যে নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, যা অন্তত গত বছর অর্থাৎ বিগত 2024-এর 5ই অগস্ট থেকে শুরু করা অন্তত যে পরিস্থিতি ঘটে গিয়েছে, প্রায় বছর ঘুরতে চললো। আর এই পরিস্থিতির মধ্যে এত শান্তিতে নোবেল পাওয়া একজন এরকম মানুষের কাছে সত্যি কি খুব কঠিন ছিল অন্তত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি একটু হাল ফেরানোর? বরং না, তিথি আমরা দেখেছি যত দিন গেছে তত বাংলাদেশের হাল আরো বেহাল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সমস্ত ক্ষেত্রে অন্তত ধুঁকছে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা। আর এখান থেকে একদম প্রথম যে বিষয়ের দিকে আমরা আজকের জিরো আওয়ারে আলোচনা করবার চেষ্টা করছি, এই যে তুমি বলছিলে শান্তির জন্য নোবেল পেয়েছেন ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এই মুহূর্তে তিনিই রয়েছেন। তারপর থেকেই দেশ জুড়ে প্রতিহিংসার পরিবেশ অব্যাহত। দেশের শান্তি ফেরাতে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বও পান তিনি, কিন্তু নির্বাচনের পথে হাঁটলেন না ইউনূস। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার দিকেই মনোনিবেশ দেশের অর্থনীতি চাঙ্গা করার দিকেও লক্ষ্য নেই তার। আর এখানেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই যেন তার একমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং এটাই একটা গোটা বিশ্বের কাছে এখন একটা বাংলাদেশ একটা প্রশ্ন চিহ্নের মুখে। তার কারণ হচ্ছে বাংলাদেশের এমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের টাকা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা জানি বঙ্গবন্ধু মুজিবের ছবি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতটা প্রতিহিংসা পরায়ণ হলে এমনটা করতে পারেন? কারণ তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু তার মধ্যে এই প্রতিহিংসা পরায়ণতা কেন? কিভাবে একজন শান্তির নোবেল পাওয়াই ব্যক্তি, এবং দেখা গেল রবিবার আমরা কি দেখলাম, অর্থাৎ একদম যেখানে শেখ হাসিনার একতরফা নাকি বিচার পর্ব শুরু করেছেন ইউনূস। আর এখান থেকে বিরুদ্ধাচরণ অর্থাৎ হাসিনার বিরুদ্ধাচরণে গোটা বিচার পর্বটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম নজির লাইভ সম্প্রচার করা হয়েছে। আর এই বিচার পর্বে ঠিক কি অভিযোগ রয়েছে? অভিযোগ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ 2024-এর জুলাই আগস্ট, সেই জুলাই আগস্টে বাংলাদেশে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। আর শেখ হাসিনার বিরুদ্ধে যখন এই বিচার পর্ব চলছে শর্মিষ্ঠা, 81 জন সাক্ষীর সাক্ষ্য রয়েছে, 135 পাতার অভিযোগ দাখিল করা হয়েছে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার তরফে না আছে কোনো সাক্ষী, না আছে কোনো আইনজীবী, অর্থাৎ একতরফা গোটা প্রক্রিয়া, তার আবার লাইভ সম্প্রচার। এবং এটা মোহাম্মদ ইউনূস। কিন্তু আমার আরো একটা যেটা প্রশ্ন, যে খুব স্বাভাবিক হয়তো আমরা জিরো আওয়ারে এটা নিয়ে আলোচনা করবো, যে মোহাম্মদ ইউনূসের কাঁধে যখন এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তখন তার হঠাৎ এই বিচার পর্ব শুরু করা, মানে যেটা একতরফা বিচার পর্ব শুরু করা, এত তড়িঘড়ি সিদ্ধান্তেরই বা কি প্রয়োজন ছিল? তার কাছে তো অন্তত একটু শান্তি ফেরানোর জন্য অনেক বেশি বার্তা দেওয়া যেত দেশবাসীকে, এবং শুধু তা না অর্থনীতির হাল ফেরাতে পারত। কিন্তু বিএনপি যারা একটা সময় চূড়ান্তভাবে মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তারাও দেখলাম একটা সময় চটে গেলেন ইউনূসের ওপর। কেন তিথি? কারণ বারবার বিএনপি দাবি করে এসেছে যে অন্তত এবছরে নির্বাচন করতেই হবে। সেই নির্বাচন নিয়ে কোনো রকম আশু পদক্ষেপ দেখাচ্ছেন না মোহাম্মদ ইউনূস। একবার বলা হলো যে চলতি বছরের ডিসেম্বরে সেখানে রীতিমতো নির্বাচন করাবে বাংলাদেশ বা অন্তর্বর্তী সরকার। সেখানেও এক প্রস্থ জল ঢেলে দেওয়া হলো, পানি ঢেলে দেওয়া হলো, বাংলাদেশের পানি, কিন্তু সেখানে দেখা গেল যে আপাতত নির্বাচন অথই জলে। কিন্তু এতগুলো পরিস্থিতির জটিলতায় যেখানে মোহাম্মদ ইউনূস একেবারে প্যাচে আবর্তিত হচ্ছেন, তার মধ্যে দাঁড়িয়ে এই ভূমিকা, এটা তো প্রশ্নাতীত। একদমই। আবার এই পাশ থেকে দাঁড়িয়ে দেখো, একটা বিষয় তো প্রশ্ন রয়েছে, কারণ সারাক্ষণ ধরে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, আইন শৃঙ্খলার অবনতি রয়েছে। আর এখান থেকেই আমরা একটু আলোচনায় আসবার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে জিরো আওয়ারে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি অনির্বাণ দাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই একবার রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। রাজাগোপাল বাবু, যা কিছু বদল হয়েছে, বাংলাদেশের টাকা থেকে বিভিন্ন সরকারি দফতরে মুজিবের ছবি সরিয়ে দেওয়া থেকে এই মুহূর্তে বাংলাদেশের অচলাবস্থা, সব তো শেখ হাসিনার পদত্যাগ এবং তার পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পরই কিছু তো কম হয়নি। কিন্তু এখন তিনি যা করছেন, বাংলাদেশের ইতিহাসে নজির করেছেন, লাইভ সম্প্রচার করেছেন, একটি কেস উঠেছে আদালতে এবং সেখানে শেখ হাসিনা অভিযুক্ত, কিন্তু একতরফা গোটা বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, দেখুন, যেটা ইউনূসের যে অ্যাডভাইসারি বোর্ড, তারা যেটা করার চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা, এবং তাদের ধারণা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে
তুলে দিতে পারলেই বাংলাদেশের যারা বিরোধীরা রয়েছেন তারা হয়তো লড়াই করতে পারবেন না, এটাই তাদের মূল বক্তব্য অ্যাকচুয়ালি। এখন দেখা গেল যে একটা পাগলামিও তারা করছেন, যে টাকা নোট থেকে বঙ্গবন্ধু মুছে ফেলা, সবটা হয়তো আপনি পারবেন না, কিছুটা পুরোনো কারেন্সি হয়তো থাকবে, তারপরে নতুন কারেন্সি এবং কিছু বিরাট টাকা খরচা হওয়ার কথা, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো টাকা ছাপানো হয় তার একটা ব্যাপক আছে, ভার আছে। দেখা যাক যে দেশ তারা অর্থনীতি মুদ্রাস্ফীতির হারিতে ভীষণভাবে তারা রয়েছে, এখন কি করে এখান থেকে এই নতুন টাকা চাপানোর দায়িত্ব দায় কোথায় নিয়ে যাবে জানি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইন্টারন্যাশনাল কোর্ট, কোর্ট ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা আছে, যেটা তৈরি হয়েছিল একেবারে রাজাকারদেরই বিচার খাওয়ার জন্য তৈরি হয়েছিল, সেটাকেই বঙ্গবন্ধু বিচারের চেষ্টা হচ্ছে, শেখ হাসিনার বিচারের চেষ্টা হচ্ছে। হয়তো তারা বলবে ভারত থেকে ফেরত পাঠানো হোক। এতটাই তাদের পুরো ব্যাপারটা, ইউনিট প্রশাসনটা পুরোটাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে কি করে শাস্তা করা যায়, তাদের প্রতিষ্ঠাতাকে কি করে মুছে ফেলা যায় এবং বাংলাদেশের ইতিহাস মিলে যাওয়া যায়, এইটাই তাদের লক্ষ্য। এইটুকু, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু এতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনতার কোনো সুবিধে হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, হবার তো কথা নয়। কেন বাংলাদেশে এতকাল যে ধরনের বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো ছিল, তৃতীয় বিশ্ব দেশ থেকে বাংলাদেশ ক্রমশ উত্তরণের দিকে এগোচ্ছিল, সেইখান থেকে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ইউনুস করছেন, সেটা বাংলাদেশের মানুষের অত্যন্ত দুঃখের। যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক অবস্থায় গিয়ে দাঁড়াবে এবং মানুষ একসময় চাইছে, অলরেডি চাইতে শুরু করেছে ইউনুসের অপসারণ এবং সেই সঙ্গে একটা গণতান্ত্রিক নির্বাচন, কিন্তু সেটাও করতে দিতে চাইছে না। কারণ ওর ধারণা যে কিছু নির্বাচন করলেই বুঝি সেখানে ওর কর্তৃত্ব হারিয়ে যাবে। তো ইউনুসকে কি করে নির্বাচন পিছিয়ে রাখা যায় এবং যতক্ষণ না তার যে নিজস্ব পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, বাংলাদেশ সিটিজেন্স পার্টি, তারা যতক্ষণ না ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা যতক্ষণ না একটা ম্যাচিওর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করবেন বলে মনে হচ্ছে না। তারপরে বাংলাদেশ কিন্তু এর ফলে তার গণতান্ত্রিক মূল্যবোধ থেকে পিছিয়ে পড়ছে। একদমই তাই। অবশ্যই রাজগোপাল বাবুকে সঙ্গে রেখে আমি অনির্বাণ বাবুর কাছে একটুখানি যাওয়ার চেষ্টা করবো। অনির্বাণ বাবু, একটা জিনিস যেটা মোহাম্মদ ইউনুস করতে পারতেন, বা আমরা যদি দেখি যে প্রায় 1 বছর ধরে যেটা দেখা গিয়েছে যে বাংলাদেশের হাল ক্রমশ অর্থনৈতিক অবস্থা ধুঁকছে, সেখান থেকে দাঁড়িয়ে মানে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার তো কোনো সুকৌশল পন্থা তিনি আজ পর্যন্ত দেখাতে পারলেন না, কিন্তু তারপর একটার পর একটা যা পদক্ষেপ নিয়েছেন, কোন দিকটাতে তিনি স্থিতাবস্থা আনতে পেরেছেন, বাংলাদেশের মানুষ যেরকম প্রশ্ন করছেন, এটা তো একটা বড় প্রশ্ন। একদমই তাই। দেখো, প্রায় 1 বছর হতে চললো যে আন্দোলন আমরা দেখেছি বাংলাদেশে, সেই বাংলাদেশের আন্দোলনের একদম পুরোভাগে কিন্তু এই মিস্টার ইউনুস ছিলেন না। এটা একটা মৌলবাদীদের আন্দোলন এবং এই আন্দোলনটা একটা গণঅভ্যুত্থানের চেহারা নেয় এবং তারপর থেকে আমরা দেখলাম শেখ হাসিনার পলায়ন এবং তারপর ইউনুসকে বাইরে থেকে ডেকে আনা হলো। এবং যখন ডেকে আনা হলো, বাংলাদেশের লোকজন, জনগণ, তারা কিন্তু ভেবেছিলেন যে ইউনুসের মতো একটা বিখ্যাত লোক, তিনি নোবেল পেয়েছেন, যার একটা ব্যবসায়িক কর্মকাণ্ড আছে, তিনি হয়তো বাংলাদেশের হাল ফেরাতে পারবেন, একটা স্থায়ী সরকারের প্রচেষ্টা করবেন, একটা শান্তির বাতাবরণ তৈরি করবেন, তার জন্য ইউনুসকে ডেকে আনা হলো। এবং ইউনুসকে সহায়তা করছিল ওখানকার যেসব লোক, তাদের মধ্যে কিছু মৌলবাদী শক্তি ছিল। কিন্তু পুরো বিশ্ব যখন অপেক্ষা করছিল ইউনুসের কিছু কার্যকরী পদক্ষেপের উপর, তখন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম ইউনুস তিনি কিন্তু ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন এবং তিনি এখন ওই মৌলবাদীদের রক্ষাকর্তা, মৌলবাদীদের দ্বারা পরিচালিত একজন ব্যক্তি, যার কোনো রকম প্রশাসনিক ক্ষমতা নেই। এবং তার উপরে যেটা তৈরি হলো সেটা হলো উনি তার মানে ব্যক্তিগতভাবে তিনি তার যে সত্তা, সেই সত্তাটা ছেড়ে বেরিয়ে এলেন এবং বাংলাদেশের জনগণের একটা শান্তির বাতাবরণ দেওয়ার চেষ্টা করা উচিত ছিল, সেটা না করে উনি কি করলেন, বাংলাদেশের যে মৌলবাদী শক্তি তাদের সঙ্গে হাত মেলালেন, পাকিস্তানের সঙ্গে হাত মেলালেন, চীনের সঙ্গে হাত মেলালেন এবং ভারতবর্ষ বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে মানে সাহায্য করে গেছে, সেই ভারতবর্ষের পিছনে তিনি লেগে গেলেন এবং সীমান্তের বিভিন্ন জায়গাতে তিনি উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। কিছুদিন আগে আপনি দেখবেন তিনি বিশ্বের দরবারেও কিছু স্টেটমেন্ট দিয়েছেন, চীনে গিয়ে কিছু বক্তব্য রেখেছেন যেগুলো ভারত বিরোধী।
এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো ব্যক্তিগতভাবে এবং যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই জানেন এই ইউনিসের দ্বারা আর কিছু সম্ভব নয়। এবং 18 মাসের মধ্যে যে নির্বাচন প্রক্রিয়া সারার কথা বলা হয়েছিল এই অন্তর্বর্তী সরকারের, সেটার মধ্যে তার অনীহা দেখা গেছে। এবং দেখুন, আওয়ামী লীগকে তো উনি বরদাস্ত করেনি না, কিন্তু বিএনপি যারা চাইছিল এই সরকারের মানে এই অন্তর্বর্তী সরকারের উপরে ভরসা রেখে একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে হয়তো তারা ক্ষমতায় ফিরবে, সেরকম কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। কিন্তু সর্বোপরি একটা দেশ, সেই দেশটা সবসময় কিন্তু এই মৌলবাদী লোকজনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে দেশের মধ্যে একটা আমি বলবো অশান্তির বাতাবরণ তৈরি করে সাধারণ মানুষকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা দিতে তারা ব্যর্থ হয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে আরো একটা বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শর্মিষ্ঠা। একদিকে অন্তর্বর্তী সরকার, তারা জানেনই না তাদের স্থায়িত্ব কতটা। নির্বাচন তো এই নানান টালবাহানায় ডিসেম্বর থেকে জুন অবধি নিয়ে গিয়েছে, কিন্তু এর মাঝে আবার 1 বছরের জন্য একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন ইউনূস। আর এটা নিয়েই কিন্তু আরো বৃহত্তর প্রশ্ন, তাহলে কি সংবিধান, আইন শৃঙ্খলা সবকিছুকেই বুড়ো আঙ্গুল দেখানোর ওস্তাদ ইউনূস? একদমই তাই। এবং যেটা মনে করা হচ্ছে যে দেখো, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, যে স্থিতি এখনো ফিরিয়ে আনতে পারেনি, এরকম একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে জুন মাসে নির্বাচন পিছিয়ে দিয়ে 1 বছরের জন্য নাকি বাজেট পেশ করবেন এমনটা জানা যাচ্ছে। তাতে কি হতে পারে? আমরা এর আগে কি দেখেছি, গত 1 বছরে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। বাংলাদেশে করোনা কালে যে সমস্ত যদি বলি যে 25 বছরে দেশের জিডিপি বৃদ্ধি, সেটাও একেবারে সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। আর মুদ্রাস্ফীতির হার প্রায় 10% আশেপাশে। গত 10 বছরে কৃষি উৎপাদন বৃদ্ধি একদম হয়নি বললেও চলে, সেই পরিমাণটাও সর্বনিম্ন। আবার অন্যদিকে মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু মজুরি বৃদ্ধি হয়নি, তাই বাংলাদেশের সাধারণ মানুষের আয় ও তলানিতে। খাদ্য নিরাপত্তা সেটাও এখনো পর্যন্ত সংকটের মধ্যে দাঁড়িয়ে। তাহলে এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস তিনি যদি পূর্ণাঙ্গ বাজেট পেশ করতেও চান, তাহলে এক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ঠিক কোথায় গিয়ে পৌঁছবে? এই প্রশ্নটা নিয়ে অবশ্যই আমি অনির্বাণ বাবুর কাছে যাব। তার আগে রাজাগোপাল বাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে, যে একটি অন্তর্বর্তী সরকার, তার নিজেদের কোনো স্থায়িত্ব নেই, নির্বাচিত সরকার নয়, সে নির্বাচন নয় নানান টাল বাহানায় পিছিয়ে দিতে পারেন, কিন্তু একটি অন্তর্বর্তী সরকার এভাবে পূর্ণাঙ্গ বাজেটও পেশ করতে পারেন না? দেখুন, বাংলাদেশে তো বোঝা যাচ্ছে যে সংবিধানের কোনো যে কেউ নিয়ম মানছে না, যেটা এতকাল ছিল সংবিধানের। প্রথম কথা, এখন আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো জায়গা নেই। আগে যখন একটা প্রভিশন ছিল তখন বলা হয়েছে 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। এখন দেখা সেসব কোনো কিছুই তারা নিয়ম মানছেন না। সংবিধানের কোনো ধরনের যে বাধা বা নিষেধ এরা শুনতে চাইছেন না। এখন এরা যদি দেখুন বাজেট পেশ করে, এখন কি আর বলা যেতে পারে, মানুষ সেটাকেই গ্রহণ করে নেবে। সারা বিশ্বই দেখা যাচ্ছে গ্রহণ করছে। উনি সব দেশে যাচ্ছেন, সব দেশে তো দেশের প্রধানের মর্যাদাটাই পাচ্ছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব দেশেই তাকে মেনে নিয়েছে। অথচ ভারতবর্ষে সামান্য কিছু ঘটলে নানান ধরনের প্রতিবাদ বিভিন্ন দেশ থেকে আসে। বাংলাদেশকে সবাই ব্যবহার করছে, যারা জানে বাংলাদেশের অবস্থানটা এমন জায়গায় রয়ে গেছে এবং পাকিস্তানের অবস্থান এমন জায়গায়, এদেরকে নানানভাবে ব্যবহার করা যায়। তার ফলে আন্তর্জাতিক মহল নীরব চুপ করে রয়ে গেছে। বেশ, একেবারে রাজাগোপাল বাবু সঙ্গে থাকুন। ঠিক এই প্রসঙ্গ তিথি যে প্রশ্নটা রেখেছিল এবং সেই সূত্র ধরে আমি অনির্বাণ বাবুর কাছে আসি। অনির্বাণ বাবু একজন অর্থনীতি বিশেষজ্ঞ হিসেবে যে বিষয়টা জানার চেষ্টা করব, যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস অনেক কিছু করতে পারতেন যদি তিনি করতে চাইতেন, তিনি একটাও করে উঠতে পারলেন না। এবং যে প্রশ্নটা তিথি করছিল যে এইভাবে সংবিধানকে উপেক্ষা করে রীতিমতো এরকম একটা কঠিন চ্যালেঞ্জ, মানে এটা কি মোহাম্মদ ইউনূস নিতে পারেন, নাকি সবটাই লোক দেখানো বাজেট? দেখুন, বাজেটটা করতেই হতো, কারণ প্রত্যেকটা দেশের একটা মানে আমরা বলি যে অ্যাকাউন্টিং ইয়ার থাকে, সেই ইয়ারের মধ্যে নাহলে প্রশাসনিক কাজকর্ম চলতে পারে না। এই বাজেটটা আমি বলবো একদম মানে এটা একটা নিয়মের যাতা করে ওনাকে করতে হবে, কিন্তু তার মধ্যে কোনো প্রচেষ্টা থাকবে কিনা আমি জানি না। একটা বাজেট যখন করা হয়, দেশের বাজেট, সেটা হচ্ছে সাধারণ জনগণের মঙ্গল কামনায় আগামী বছর যাতে দেশের মানুষের আয় পায়, তাদের যাতে সমাজ কল্যাণে খরচা করা যায়, এই প্রত্যেকটা দেশের এটাই একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু এখানে যেটা করা হবে সেটা হচ্ছে একদমই মানে নিয়মানুবর্তিতা দেখে একটা বাজেট পেশ করা নামকে বাঁচতে। কিন্তু আমি বলছি বাংলাদেশের অর্থনীতির আজকের দিনের যে অবস্থা, সেটা একদম ভঙ্গুর দশায় চলে গেছে।
আপনি যদি বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা দেখেন, একটা দেশের মধ্যে যদি আপনি সবসময় গন্ডগোল থাকে, তার মধ্যে যদি সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, শান্তির বাতাবরণ যদি না থাকে, তাহলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। এবং এই দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার মানে কোনো সচেষ্টতা মানে আমরা প্রয়াসই দেখতে পাচ্ছি না, এবং তিনি চাইছেন এই গন্ডগোল। অনির্বাণ বাবু, আপনি বলছেন একটা দেশে শান্তির বাতাবরণ না থাকলে যা হতে পারে এই মুহূর্তে বাংলাদেশের সেই পরিস্থিতি। আর প্রত্যেকটা ক্ষেত্রে অন্তত মোহাম্মদ ইউনূসের জীবনযাপন বা ক্যারিয়ার বলছে, তার হিস্ট্রি বলছে যে শান্তিতেই নোবেল জয়ী এই মোহাম্মদ ইউনূস, অথচ তার ক্ষমতায় শান্তির বাতাবরণ তো নেই, বরঞ্চ অশান্তিতে ছেয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম জুলাই আগস্টের পরবর্তী সময়ে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে একের পর এক অচলাবস্থা, রীতিমতো কোথাও একটা যেন ৭১-এর স্মৃতি সমস্ত কিছু মুছে দেওয়া। সেক্ষেত্রে পাকিস্তানের হাত রয়েছে, পাকিস্তান এখন বন্ধু হয়েছে, এই সমস্ত কিছু তো রয়েছে। রাজগোপাল বাবু, এখান থেকে দাঁড়িয়ে আরও একটা বিষয়, অর্থাৎ তিনিই না হয় পূর্ণাঙ্গ বাজেট করবেন, অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এটা প্রয়োজনীয়তা রয়েছে তাই তিনি করছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনূস তাকে নাটকে ছলে বলে কৌশলে নিজের দিকে লোক টানতে হচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে তার আদায় কাঁচকলায় সম্পর্ক, সেক্ষেত্রে এই পূর্ণাঙ্গ বাজেটে হাল কি ফিরবে বাংলাদেশের? না দেখুন, মানে যেহেতু টাকা পয়সা কি খরচা হবে, কত কি রাজস্ব, তার একটা তো সাংবিধানিক নিয়ম আছে, সেই নিয়মের জন্যই বোধহয় বাজেটটা পেশ করতে চাইছেন। এই বাজেট পেশ করে যে সাধারণ মানুষের কোনো উপকার করা, সেটা মনে হচ্ছে না এটা লক্ষ্য। তবে আপনি যেটা প্রশ্নটা করেছেন যে আর্মির সঙ্গে, এই মুহূর্তে আর্মির যিনি জেনারেল ওয়াকুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ, এবং ওয়াকুজ্জামান যেটা ঘটে, মিলিটারি কু হতে গেলে যিনি এই সামরিক অভ্যুত্থান চালান তার একটা নিজস্ব অ্যাম্বিশন থাকা দরকার, আমি দেশের প্রধানমন্ত্রী হব ইত্যাদি না থাকলে হয় না। কিন্তু এই ভদ্রলোকের খুব একটা অ্যাম্বিশন দেখা যাচ্ছে না। অ্যাম্বিশন যদি থাকতে তাহলে অনেকদিনই হয়তো উনি এখানেকে সরিয়ে দিতেন, কিন্তু উনি মনে হচ্ছে যেন এনার প্রতি একেবারেই যতদিন উনি থাকতে চান থাকতে দেবেন। কিন্তু মুশকিলটা হয়েছে আর্মির যখন স্বার্থে আঘাত করেছে, যেমন রাখাইনের যে করিডোর যেটা তৈরি হয়েছে সেটা আর্মির সঙ্গে কথা না বলে, এবং সেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে, ওনার সঙ্গে কথা না বলে, উনি একজন আমেরিকান সিটিজেন, স্বাভাবিকভাবেই আর্মির স্বার্থে ঘা পড়েছে। আর্মিরা মোটামুটি ঐক্যবদ্ধ। এখন আমরা ভেবেছিলাম বোধহয় আর্মি একটা প্রত্যাঘাত করবে, কিন্তু সে প্রত্যাঘাত যখন দেখা যাচ্ছে না, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর্মির কোনো অ্যাম্বিশন নেই। সুতরাং এই সুযোগটা কিন্তু ইউনূস দেবে, এবং হয়তো ওয়াকারকে সুযোগ মতন সরিয়েও দেওয়ার চেষ্টা করবে, সেকেন্ড ইন কমান্ডকে হয়তো নিয়ে আসবে, এরকম নানান খেলা কিন্তু করবেন। উনি অত্যন্ত ধূর্তর মানুষ বলে বোঝা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষের কি হলো না হলো তার কিছু যায় আসে না। ওনার যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে নিজের গদি কি করে সুরক্ষিত রাখা, এবং ওনার অনুপ্রেরণায় যে দলটি তৈরি হয়েছে জাতীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাকেই ক্ষমতায় কিভাবে ধীরে ধীরে দিয়ে যাওয়া যায় সেটাই উনি বোধহয় চেষ্টা করছেন। আমরা জানি না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবেন কিনা, যদি মেনে নেন সেটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের কিছু বলার নেই। হ্যাঁ রাজগোপাল বাবু, একদমই আপনাকে সঙ্গে রেখে আমি ওই একইভাবে আবার অনির্বাণ বাবুর কাছে যাবো। অনির্বাণ বাবু, ক্রমশই তাহলে অন্তত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি কি বলছে? মোহাম্মদ ইউনূস রীতিমতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, রীতিমতো তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করেও কোনো রকম ভাবে কিন্তু ক্ষান্ত হননি, এবং শুধু তাই না, আমরা দেখলাম যে রবিবারও যেভাবে তিনি একতরফা বিচার পর্ব শুরু করেছেন, আবার আজকে 1 বছরের জন্য একটা বাজেটও তিনি পেশ করতে চলেছেন। সেই বাজেট আদৌ দিশা দেখাবে কিনা তা তো সময় বলবে, বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা সেটাও সময় বলবে, কিন্তু ক্রমশ কোথাও কি মনে হচ্ছে এখনো ধিকি ধিকি প্রতিহিংসা পরায়ণতার একটা হিংসা জ্বলছে ইউনূসের মনে, যদিও শান্তিতেই নোবেল পেয়েছেন তিনি। দেখুন, এই ভদ্রলোকের যে মানে কিছু কর্মকাণ্ড, সেটা এতটাই মানে নিচু মনের মানসিকতা। আপনি বলুন তো, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আপনি মুজিবুর রহমানের ছবি ছাপবেন না বলে আপনি সব নোটগুলোকে বাতিল করে নতুন নোট আনছেন। একটা জানেন, একটা নতুন মানে নতুন যদি সার্কুলেশনের নোট আনেন, তার একটা খরচা আছে, নোট ছাপানোর খরচা, সেটাকে অ্যাডমিনিস্ট্রেট করবার জন্য খরচা। বাংলাদেশের অর্থনীতি ডুবছে, সেখানে আপনি নতুন ভাবে পুরনো যেহেতু মুজিবুর রহমানের ছবি আছে, সেই ছবিটাকে আপনাকে সরাতে হবে। তার জন্য লোকের মানুষ বাংলাদেশের মানুষকে আপনি কষ্ট দেবেন, নতুন করে নোট ছাপা হলো, তার জন্য খরচা হলো, সেই খরচার ভারটা কে বহন করবেন? যারা ট্যাক্স পেয়ার আছেন তারা বহন করবে। এই রকম যদি মানসিকতা থাকে, আপনি বলুন নতুন যে বাজেট তৈরি হবে, সেই বাজেটে সাধারণ মানুষের জনহিতকর কাজের জন্য কোনো খরচা হবে না, ওখানে আরো গোলা বারুদ কিনবার জন্য খরচা হবে।
সামরিক খাতে আরো খরচা করবে এরা। এই যে দুটো মানে পারস্পরিক দেশ এখানে বাংলাদেশ পাকিস্তান, তাদের বাজেটের ম্যাক্সিমাম টাকাটা তারা খরচা করে এই গোলা বারুদ কিনবার জন্য। তাদের মৌলবাদী শক্তিতে তারা প্রভাবিত। এই ইউনিট সরকার এবং ইউনিট যিনি আজকের দিনে কাজ করছেন, আমাদের ইংরেজিতে একটা কথা আছে পাপেট, ওনাকে মনে হচ্ছে উনি একদম পাপেট। ওনাকে যেরকম ভাবে বলা হচ্ছে উনি সেরকম ভাবে কাজ করছেন। যে লোকটা বিদেশ থেকে এসছে এবং ক্ষমতা চলে গেলে তিনি আবার বিদেশে ফিরে যাবেন। তার বাংলাদেশের মাটির টান কোথায় গেছে আমরা জানি না। একদমই তাই। এখান থেকে একাধিক প্রশ্ন রয়েছে, অবশ্যই সময়ের গহ্বরে রয়েছে সেই প্রশ্নের উত্তর। অনির্বাণ বাবু, অনেক ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো রাজাগোপাল বাবুকেও। একেবারেই তাই। এবং সব থেকে বড় কথা, অনেকগুলো প্রশ্ন তুমি যেটা বললে দিদি, কারণ এই প্রশ্নের প্রত্যেকটা উত্তর সময়ের গহ্বরেই যেন লুকিয়ে রয়েছে। কারণ এখান থেকে এই প্রশ্নটা যে মোহাম্মদ ইউনূস জানেন কি কোন সময় সঠিক কাজটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য, তার নিজের দেশের জন্য করা উচিত, সেই অনুযায়ী বাংলাদেশের ভালো কোন পথে হবে তাতে সময় বলবে। মোহাম্মদ ইউনূসের কাছেও হয়তো এই প্রশ্নের উত্তর নেই। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি আর তিথি নিচ্ছি বিদায়।